আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা শুধু একজনের মৃত্যুর কাহিনী না, এটা আসলে একটা আদর্শের গল্প, একটা স্বপ্নের গল্প, যাকে বুলেট দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেটা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। হ্যাঁ, এটা শরীফ ওসমান হাদির গল্প। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই শরীফ ওসমান হাদি, আর কেনই বা তাকে এভাবে সরিয়ে দেওয়া হলো? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। শুরু করা যাক সেই ঘটনাটা দিয়েই, যেটা তার পুরো পরিচয়কে যেন নতুন করে লিখে দিয়েছিল, তার হত্যাকাণ্ড। দিনটা ছিল ২৫ সালের ১২ই ডিসেম্বর, একটা শুক্রবার। আর ১০টা দিনের মতোই শুরু হয়েছিল। শরীফ ওসমান হাদি জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণার জন্য একটা রিকশায় ওঠেন। কিন্তু কেউ কি জানত এটাই তার জীবনের শেষ যাত্রা হতে চলেছে? দুপুর ঠিক ২টা ২৫ ঢাকার বিজয়নগরের মতো একটা ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলা হয়। এখন এই হামলার ধরনটা খেয়াল করুন। এটা কিন্তু কোনো সাধারণ ছিনতাই বা এলোমেলো সহিংসতার ঘটনা ছিল না। সূত্রগুলো বলছে হামলাকারী একটা মোটরসাইকেলে করে আসে আর একটা মাত্র গুলি করে, একদম নিখুঁতভাবে মাথায়। বোঝাই যাচ্ছে এটা ছিল একটা ঠান্ডা মাথার পেশাদার খুন। এই হত্যাকাণ্ডটা যে কতটা পরিকল্পিত ছিল সেটা এই স্লাইডটা দেখলেই স্পষ্ট হয়ে যায়। সূত্রগুলো কিন্তু একটা গভীর ষড়যন্ত্রের দিকেই আঙুল তুলছে। দেখুন, পুরো বিষয়টা ধাপে ধাপে সাজানো। প্রথমে টার্গেট ঠিক করা, তারপর সাভারের একটা রিসর্টে বসে হামলার পরিকল্পনা, এরপর আগারগাঁও থেকে নরসিংদী পর্যন্ত অস্ত্র হাত বদল, আর সবশেষে আততায়ী সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। মানে প্রত্যেকটা ধাপই বলছে এটা একটা অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। আচ্ছা, এই যে এত ঘটনা, এর পেছনের মানুষটা কে ছিলেন? চলুন তার এই নির্মম পরিণতির গল্প থেকে একটু পেছনে ফিরে যাই। কেমন ছিল তার শুরুটা? টার্গেট হওয়ার আগে কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? তার জন্ম হয়েছিল ১৯৯৩ সালে ঝালাখাটির নলসিটিতে। বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, খুবই সাধারণ একজন মানুষ। মানে তার বেড়ে ওঠাটা ছিল একদমই বাংলাদেশের গ্রামীণ পরিবেশে, একটা ধর্মীয় অনুশাসনের মধ্যে। হাদির জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং দিক ছিল সম্ভবত এই দুটা জগতের একটা অদ্ভুত সমন্বয়। একদিকে তিনি মাদ্রাসায় পড়েছেন, সেখান থেকে পেয়েছেন ইসলামিক বিশ্বাস আর শৃঙ্খলার ভিত্তি। আর অন্যদিকে তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, যেখানে তিনি আধুনিক রাজনীতি, বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্কের সাথে পরিচিত হয়েছেন। এই দুটা ভিন্ন জগৎ মিলেই কিন্তু তার নিজস্ব একটা আদর্শ তৈরি হয়েছিল। তিনি কিন্তু শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন কবিও ছিলেন। তার একটা কবিতার বই ছিল, নাম লাভায় লাল শার্ট। ভাবা যায়, কি অদ্ভুত এক করুণ পরিহাস। কি জানতো যে একদিন তার নিজের শার্টটাই সত্যি সত্যি রক্তে লাল হয়ে যাবে? মনে হয় তিনি যেন নিজের কবিতার মধ্যে দিয়েই তার নিয়তির একটা আভাস দিয়ে গিয়েছিলেন। তো এই কবি আর ছাত্র থেকে তিনি কখন একজন জাতীয় নেতায় পরিণত হলেন? সেই মোড়টা আসে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময়। এই আন্দোলনই তাকে সারা দেশে পরিচিত করে তোলে আর একজন সাধারণ ছাত্র থেকে সক্রিয় রাজনৈতিক কর্মীতে পরিণত করে। হ্যাঁ, আমরা সেই জুলাই অভ্যুত্থানের কথাই বলছি, যার মূল লক্ষ্যই ছিল প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা একটা সরকারকে সরানো। আর সেই আন্দোলনের সময় তার মুখ থেকে বের হওয়া এই স্লোগানটা, হয় মুক্তি নয় মৃত্যু, এটাই যেন পুরো আন্দোলনের স্পিরিটটাকে ধরে ফেলেছিল। এটা থেকেই বোঝা যায় কতটা আবেগ আর দৃঢ়তা নিয়ে তিনি মাঠে নেমেছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, হাদি কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিলেন না। তিনি ছিলেন একজন অদলীয় মুখ। তার আসল শক্তিটা আসত সাধারণ ছাত্র আর সাধারণ মানুষকে এক করার ক্ষমতা থেকে। ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় ছাত্র প্রতিরোধের অন্যতম প্রধান সমন্বয়ক হয়ে উঠেছিলেন। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর যখন পুরনো সরকার পড়ে গেল, হাদির লড়াই কিন্তু থেমে যায়নি। বরং তিনি বুঝতে পারছিলেন যে আসল লড়াইটা হয়তো তবে শুরু হতে যাচ্ছে, এক নতুন, আরও জটিল যুদ্ধ। এই নতুন লড়াইয়ের জন্যই তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। এটা ছিল একই সাথে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য ছিল দুটো, একটা ন্যায় বিচার বা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করা, আর বিদেশি আধিপত্যকে প্রতিরোধ করা। এই স্লাইডের টেবিলটা দেখলেই তার রাজনৈতিক এজেন্ডাটা পরিষ্কার হয়ে যায়।
প্রথমত, সার্বভৌমত্ব রক্ষা, বিশেষ করে ভারতীয় রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়া। দ্বিতীয়ত, পুরনো শাসনের বিচার চাওয়া। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটাই ছিল তার রাজনীতির মূল কথা। স্বাভাবিকভাবেই তার এইরকম আপোষহীন অবস্থান তাকে অনেকেরই শত্রুতে পরিণত করে, আর এর প্রমাণও পাওয়া যায়। মৃত্যুর ঠিক 1 মাস আগে তিনি নিজেই জানিয়েছিলেন যে তাকে 30টারও বেশি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। মানে তার রাজনৈতিক অবস্থানের সাথে তার জীবনের ঝুঁকিটা সরাসরি জড়িয়ে গিয়েছিল। হুমকিগুলো ঠিক কতটা ভয়াবহ ছিল সেটা তার নিজের লেখা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যায়। তাকে বলা হয়েছিল, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। ভাবুন একবার। কিন্তু এই ভয়ঙ্কর হুমকির জবাবেও তিনি ছিলেন অটল। তার উত্তর ছিল, আমরা আমাদের জীবনটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। চলুন এবার গল্পের শেষ অধ্যায়ে যাওয়া যাক, যেখানে তার মৃত্যু এবং এরপরে তোলপাড় করা প্রতিক্রিয়া তার উত্তরাধিকারকে যেন চিরদিনের জন্য গেঁথে দিয়ে গেল। তাকে বাঁচানোর চেষ্টার কোনো ত্রুটি ছিল না। 12ই ডিসেম্বর গুলি লাগার পর প্রথমে ঢাকা মেডিকেলে অপারেশন হয়। রাতে তাকে লাইফ সাপোর্টে এভার কেয়ারে নেওয়া হয়। সেখান থেকে 15ই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। 6 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 18ই ডিসেম্বর তিনি মারা যান। পুরো দেশ যেন এই 6টা দিন তার জন্য প্রার্থনা করেছে। তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন পুরো দেশে আগুন জ্বলে ওঠে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয় পরিণত হয় বিক্ষোভের কেন্দ্রে। হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা এমনকি ভারতীয় হাইকমিশনের দিকেও মিছিল নিয়ে যায়। আর তখন সবার মুখে একটাই স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর এভাবে মৃত্যুর মধ্যে দিয়ে শরীফ ওসমান হাদী একজন রাজনৈতিক প্রার্থী থেকে অনেক বড় কিছুতে পরিণত হলেন। তিনি হয়ে উঠলেন একজন জাতীয় শহীদ, প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। তো এই যে নতুন সাহসটা এলো, সেটা কোন দিকে গেল? প্রজন্মটা হাদিরের কাছ থেকে শুধু ইমোশন পায়নি, পেয়েছিল কিছু পরিষ্কার আইডিয়া, কিছু আদর্শ। চলুন একটু দেখা যাক সেই চিন্তার লিগেসিটা ঠিক কী ছিল। একটা জিনিস খেয়াল করার মতো, হাদি কিন্তু শুধু স্লোগানের রাজনীতি শেখাননি, শিখিয়েছেন গভীরভাবে ভাবার রাজনীতি। তিনি দেখিয়েছেন রাষ্ট্র কোনো একটা দলের না, রাষ্ট্র আসলে সবার। দেশপ্রেম মানে চোখ বন্ধ করে সব মেনে নেওয়া না, প্রশ্ন করতে পারাও দেশপ্রেম। আর আসল সাহসটা চিৎকারে থাকে না, থাকে সত্যের পাশে চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার মধ্যে। হাদির মরাল ফিলসফিটাও কিন্তু খুব পরিষ্কার ছিল। তিনি শিখিয়েছেন ধর্ম আর প্রতিবাদ, এই দুটো জিনিস একে অপরের শত্রু না, বরং নৈতিকতার প্রথম কথাই হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, চুপ করে থাকা না। এই আইডিয়াটা কিন্তু অনেককে একদম নতুন করে ভাবতে শিখিয়েছে। তাহলে প্রশ্ন আসে, এই যে জেগে ওঠা প্রজন্ম, এরা হাদির আইডিয়াগুলোকে বাস্তবে কাজে লাগাচ্ছে কিভাবে? তারা এখনকার যুগে টুলস ব্যবহার করছে, আর সেই পুরনো কিন্তু খুব পাওয়ারফুল ধারণাগুলোকে একটা নতুন রূপ দিচ্ছে। এই জেনারেশনটা কিন্তু হাদিকে ইতিহাসের বইতে বা কোনো পুরনো ছবিতে খোঁজে না। তারা হাদিকে খুঁজে পায় নিজেদের মধ্যে, নিজেদের কাজের মধ্যে, প্রতিদিনের ছোট ছোট প্রতিবাদের মধ্যে। আর তাদের প্রতিবাদের ভাষাও অন্যরকম। তারা হাদির সেই জীবন্ত লেগেসিটাকে ফুটিয়ে তোলে, কখনো একটা ফেসবুক পোস্টে, কখনো দেয়ালের গ্রাফিটিতে, আবার কখনো একটা ছোট্ট ভিডিওতে, বা হুট করে নেয়া একটা সাহসী সিদ্ধান্তে। আর এভাবেই একটা আইডিয়া এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বয়ে চলে। আর এটাই হয়তো হাদির সবচেয়ে বড় ইম্প্যাক্ট। তিনি কিন্তু অন্ধ ফলোয়ার তৈরি করেননি, বরং তৈরি করেছেন নতুন লিডার, দায়িত্ব নিতে পারা মানুষ। তিনি শিখিয়েছেন একজন যদি উঠে দাঁড়ায়, তাকে দেখে আরও 1000 জন উঠে দাঁড়ানোর সাহস পায়। আলোচনার এই পর্যায়ে এসে আমরা একটা খুব শক্তিশালী আর ইমোশনাল একটা সত্যের সামনে দাঁড়াই। প্রশ্নটা হলো, হাদির এই বিশাল লিগ্যাসিটা আসলে কারা বই নিয়ে বেড়াচ্ছে? এটা একটা কষ্টের বাস্তবতা, তাই না? ব্যক্তিগতভাবে যিনি যে স্যাক্রিফাইসটা করেছেন, সেটার আসলে কোনো তুলনাই হয় না। এই মুহূর্তটা আমাদের সেই পার্সোনাল লসের কথাটা মনে করিয়ে দেয়। কিন্তু আসল কথাটা ঠিক এখানেই। তার লিগেসিটা কোনো একজন মানুষ না, তার লিগেসি এখন একটা গোটা প্রজন্ম,
সারা দেশে যে তরুণেরা আজ মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তারাই হাদির আসল উত্তরাধিকার, তারাই তার আদর্শটাকে বাঁচিয়ে রেখেছে। আর সব কিছুর শেষে হাদির রেখে যাওয়া সবচেয়ে বড় শিক্ষাটা ছিল দেশের প্রতি দায়িত্ব। তিনি শিখিয়ে গেছেন, দেশকে ভালোবাসা মানে শুধু বেঁচে থাকা না, দরকার হলে দেশের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকা। তার নিজেরই লেখা একটা কবিতার লাইন দিয়ে শেষ করা যাক। আমি আসছি, আমি আসব, বারবার ফিরে আসব। এই লাইনগুলো যেন এটাই বলে যায়, ব্যক্তি শরীফ ওসমান হাদি হয়তো নেই, কিন্তু তার আদর্শ, তার সংগ্রাম হয়তো বারবার ফিরে আসবে।